সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে আমরা সরাসরি তোমাদেরকে দেখাবো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারতের আবেদনকারী যাচাইকরণ ফর্ম কিভাবে একেবারে নির্ভুলভাবে ফিল আপ করবে, সেটি কিন্তু তোমাদের মাঝে সরাসরি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। কোন ঘরে কি উল্লেখ করতে হবে এবং কোন ঘরগুলিতে কি উল্লেখ করতে হবে না, এবং কোন ঘরগুলিতে অটোমেটিকলি ফিল আপ করা আছে, সমস্ত তথ্যটাই কিন্তু সুস্পষ্টভাবে তোমাদের মাঝে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো তোমাদের শুরুতেই বলে রাখি, আমরা কিছু তথ্য এখানে হাইড করে রেখেছি, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য আমরা এখানে হাইড করে রেখেছি। তো সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো একেবারে নির্ভুলভাবে। আর এই ফর্মটি পেয়ে যাবেন আপনার নিকটবর্তী যে আশাকর্মী স্টাফ আছে, আশাকর্মী স্টাফদের কাছে। তো এই ফর্মের শুরুতেই দেখতে পাবেন উল্লেখ করা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারী যাচাইকরণ ফর্ম। আর এই যে কালো কালি দিয়ে হাইড করা আছে, ঠিক এই জায়গাটায় আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম উল্লেখ থাকবে, ব্লকের নাম উল্লেখ থাকবে, গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ থাকবে এবং ভিলেজের নাম উল্লেখ থাকবে। আর এইখানে যে কালো কালি দিয়ে হাইড করা আছে, এইখানে আপনাদেরকে যেদিনে আপনারা এই ফর্মটি ফিল আপ করে জমা দেবেন সেই দিনের ডেটটা এখানে উল্লেখ করতে হবে। আর এইখানে একটা রেফারেন্স কোড নাম্বার আছে, এটা কিছু করবেন না। এবার এখানে উল্লেখ করা আছে দেখবেন আবেদনকারীর তথ্য। তো যিনি আবেদনকারীর অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট, ওই অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এখানে অলরেডি ফিল আপ করা থাকবে। তারপরে আবেদনকারীর নামটাও কিন্তু এখানে অলরেডি ফিল আপ করা থাকবে এবং আবেদনকারীর রেশন নাম্বারটাও এখানে অলরেডি ফিল আপ করা থাকবে। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখতে পাবেন রেশন কার্ড বিভাগ। তো এখানে কোন ক্যাটাগরি থেকে আবেদনকারী বিলং করছেন সেই ক্যাটাগরিতে কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। যেমন এই পরিবারটি অর্থাৎ এই অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারী কিন্তু PSS রেশন কার্ড ক্যাটাগরি থেকে বিলং করছেন, সেক্ষেত্রে কিন্তু অলরেডি এখানে PSS এর ঘরে টিক চিহ্ন মারা আছে। ঠিক আছে। তো এই যে ফর্মটি, এই ফর্মটি কেবলমাত্র যে সমস্ত ব্যক্তিরা AAY অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা এবং SPSS অর্থাৎ বিশেষ অগ্রাধিকার পরিবার এবং PSS অর্থাৎ অগ্রাধিকার পরিবার। তো এই অগ্রাধিকার পরিবার এবং এই যে ক্যাটাগরিগুলো আছে অর্থাৎ এই তিনটে ক্যাটাগরি শ্রেণীর মানুষরা কিন্তু এই আয়ুষ্মান ভারত ফর্মটা কিন্তু আশাকর্মী স্টাফদের কাছে পেয়ে যাবেন। আর বাদ বাকি যেমন RKSY 1 এবং 2 এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যে সমস্ত ব্যক্তিরা পড়ছেন তাদের কিন্তু সরাসরি অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে। এইবার বলে রাখি, তারপরে তোমরা এখানে দেখতে পাবেন আধার সংযুক্ত মোবাইল নাম্বার। তো অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর আধার সংযুক্ত মোবাইল নাম্বার কিন্তু অলরেডি এখানে ফিল আপ করা থাকবে। এবার যদি আধার সংযুক্ত মোবাইল নাম্বার চেঞ্জ করে থাকেন তাহলে এখানে কিন্তু অবলিক দিয়ে বর্তমানে যে নম্বরটি আছে সেই নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে লিঙ্গটা কিন্তু এখানে অলরেডি টিকচিহ্ন মারা থাকবে, এগুলো কিন্তু অটোমেটিকলি ফিল আপ করা থাকবে এবং এই যে জন্ম তারিখটাও কিন্তু ফিল আপ করা থাকবে। ঠিক আছে। তারপরে আপনাদেরকে ফিল আপ করতে হবে কোনগুলো সেগুলো বলে দিচ্ছি। এই যে সম্পূর্ণ ঠিকানাটি, এই সম্পূর্ণ ঠিকানাটি অনেক অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ অনেক আবেদনকারীর ফর্মে DDP করে লেখা আছে অর্থাৎ ফিল আপ করা আছে, আবার অনেক ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে। ঠিক আছে। যাদের ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে অর্থাৎ ফাঁকা থেকে যাচ্ছে তারা এখানে কিন্তু ফিল আপ করবেন তাদের ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা এখানে উল্লেখ করবেন, পোস্ট অফিসের নামটা উল্লেখ করবেন, PS অর্থাৎ পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটা এখানে উল্লেখ করবেন, তারপরে সর্বশেষ পিন নম্বরটা এখানে উল্লেখ করবেন। ঠিক আছে। তো বলে দিই, প্রথমে ভিলেজের নাম অর্থাৎ গ্রামের নাম লিখবেন, আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটা লিখবেন, পোস্ট অফিসের নামটা লিখবেন, থানার নামটা লিখবেন এবং পিন নম্বরটা লিখবেন।
তারপরে এই যে জেলাটা কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে, ব্লক বা পৌরসভার নামটাও কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে, এবং গ্রাম বা পঞ্চায়েত ওয়ার্ড ইত্যাদি এগুলো কিন্তু ফিল আপ করা থাকবে। এইবার আপনার ফিল আপ করতে হবে কোনগুলো? ফিল আপ করতে হবে যেমন পরিবারের প্রধানের নাম, এটাও অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে, অর্থাৎ ফিল আপ করা থাকবে। তারপরে এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে মোট পরিবারের সদস্য। তো এই যে আবেদনকারী এবং হেড অফ দ্য ফ্যামিলি, গোটা ফ্যামিলির সদস্যকে নিয়েই কিন্তু এখানে মোট পরিবারের সদস্য কথা বলা হয়েছে। তো যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছে ওনাকেও কিন্তু ধরে নিতে হবে, ওনাকে বাদ দিলে হবে না, ঠিক আছে? অর্থাৎ যিনি আবেদন করছেন এই আবেদনকারীকেও ধরতে হবে। তো এই মোট পরিবারের সদস্য যদি 4 জন হয় 4 লিখবে, 5 জন হলে 5 লিখবে, XYZ যতজন হবে সেটা লিখবেন। এবার যিনি আবেদন করছেন এই আবেদনকারীর প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে এখানে সুস্পষ্টভাবে প্যান নম্বরটা বসিয়ে দেবেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে ঠিক নিচের কলমে দেখতে পাচ্ছেন বলা হয়েছে নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে, অর্থাৎ আবেদনকারীর বয়স যদি 18 বছরের উপরে হয় তাহলে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন। এসি নাম্বার, এসি বলতে অ্যাসেম্বলি, অর্থাৎ কোন বিধানসভা থেকে বিলং করছেন, যে বিধানসভা থেকে বিলং করছেন সেই বিধানসভার নম্বরটা, আর যদি পারেন বিধানসভার নামটা এখানে ছোট্ট করে উল্লেখ করে দেবেন। এবং পার্ট নম্বর, আপনারা যেখানে ভোট দিতে যান সেখানে একটা পার্ট নম্বর হয়, সেই পার্ট নম্বরটা এখানে বসিয়ে দেবেন। এই পার্ট নম্বর কোথায় পাবেন? এই বছরে যে ভোটার স্লিপ দিয়েছে, ভোট দেওয়ার আগে যে ভোটার স্লিপ দিয়েছে সেখানে কিন্তু পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সমস্ত কিছু উল্লেখ করা আছে। তো পার্ট নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন। এবং ক্রমিক নম্বর, এই ক্রমিক নম্বরটাও কিন্তু আপনারা ওই ভোটার স্লিপে পেয়ে যাবেন, বা ভোটার তালিকা যেটা লিস্ট বলে সেখানে আপনারা পেয়ে যাবেন। ক্লিয়ার? এইগুলো কিন্তু আপনাকে মূলত ফিল আপ করতে হবে যারা 18 বছরের ঊর্ধ্বে বয়স। তারপরে এখানে কিন্তু স্বাস্থ্যসাথী বিবরণটা কিন্তু এখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে, ঠিক আছে? তো আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, অর্থাৎ এখানে ইউআরএন নম্বরটা 17 সংখ্যার যে ডিজিট নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। তো মূলত স্বাস্থ্যসাথীর কার্ড কিন্তু মায়ের নামে হয় এবং পুরো ফ্যামিলির সদস্যটা কিন্তু ওই কার্ডের ভিতরে সংযুক্ত থাকে, সেক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু এখানে ইউআরএন নম্বরটা বসাতে হবে। ক্লিয়ার? তারপরে এইখানটায় আপনারা কিছু করবেন না, এইখানটা কিন্তু রিসিভ করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এইবার সেকেন্ড পেজে আপনাদেরকে কি করতে হবে? সেকেন্ড পেজে কিন্তু বাতিল করার মাপকাঠি, অর্থাৎ কিছু বিষয় মানদণ্ড আছে যেগুলো আপনাকে টিক চিহ্ন দিয়ে সম্মতি করতে হবে। তো এইখানে প্রথমত উল্লেখ করা আছে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, যদি হ্যাঁ হয় তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে। তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি নার ঘরে টিক চিহ্ন মারবে, কারণ হ্যার ঘরে টিক চিহ্ন মারলে কিন্তু সমস্যা আছে। তারপরে কিন্তু বলা হয়েছে পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে, ঠিক আছে? তারপরে এখানে বলা হয়েছে SIR অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা WBLA 2026 নির্বাচনের জন্য ASSDD তালিকায় নাম পাওয়া গেছে, যদি পাওয়া যায় তাহলে ইয়েস এর ঘরে টিক মারবে, না হলে নোয়ার ঘরে টিক মারবে। তারপরে বলা হয়েছে SIR অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অ্যাপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে, অর্থাৎ এই SIR-এ আপনার আবেদন কি ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় আছে, যদি থেকে থাকে তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে কি বলা হয়েছে? বলা হয়েছে CAA আবেদন মুলতবি রয়েছে, যদি থেকে থাকে তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে কি বলা হয়েছে? অন্নপূর্ণ যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা ব্ল্যাঙ্ক রাখতে পারো বা হ্যার ঘরে টিক চিহ্ন মারতে পারো, ঠিক আছে? কারণ অন্নপূর্ণ যোজনা কিন্তু ছেলেদেরকে দিচ্ছে না, তো এটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। আশাকর্মীদের কাছ থেকে সাজেস্ট নেবেন, ওনারা কি বলে সেটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে হস্তান্তর হয়েছেন,
যদি হয়ে থাকেন তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, নাহলে নার ঘরে টিক চিহ্ন মারবে। আর এই যে অন্নপূর্ণা যোজনা, এই অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তো উপভোক্তা তালিকা থেকে যদি নাম বাদ দেওয়া হয়ে থাকে তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে। ক্লিয়ার? এবার তারপরে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পরে এই যে চেক বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে একটা টিক মারবেন। আর এইখানে কি লেখা আছে এটা একটু পড়ে নেবেন। তো এখানে কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে, আমি এত দ্বারা ঘোষণা করেছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষার সুবিধা বন্ধ করা হবে। তাহলে আপনাকে এই ফর্ম ফিল আপের যে তথ্যগুলো দিতে হবে সবগুলো কিন্তু সত্য তথ্য দিতে হবে বা সঠিক তথ্য কিন্তু প্রদান করতে হবে। ক্লিয়ার? তারপরে আবেদনকারীর অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের কিন্তু এখানে একটা সিগনেচার করতে হবে। যদি না সিগনেচার করতে পারে তাহলে একটা বুড়ো আঙুলের ছাপ দিতে হবে, যেটা টিপসই বলে থাকে। ঠিক আছে? তারপরে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন, লেখা আছে ফ্রন্টলাইন কর্মী অর্থাৎ FLO। এই জায়গাটায় আপনারা কিছু করবেন না, এটা অফিস ইউজ অনলি। যদি সুপারিশযোগ্য হন তাহলে এখানে সুপারিশযোগ্যই তারা টিকচিহ্ন মারবে, সুপারিশযোগ্য না হয় তাহলে এই ঘরে টিকচিহ্ন মারবে এবং তাদের এখানে সই থাকবে। এটা কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই। তারপরে একটু চলে আসবেন, চলে আসার পরে দেখতে পাবেন এটাও কিন্তু আপনারা কোনো কিছু করবেন না, এইখানে আপনাদের কোনো কাজ নেই। এটা শুধুমাত্র সরকার ব্যবহারকারীর জন্য অর্থাৎ অফিস ইউজ অনলি। এখানে কিন্তু তারা যোগ্য বা অযোগ্য সেটা কিন্তু ভেরিফিকেশান করবে। সেই কারণে এখানে দেখতে পাবেন দুটি অপশান এখানে অলরেডি আছে। যদি তারা সার্ভে করে দেখতে পারে যে আপনি যোগ্য আয়ুষ্মান ভারতের জন্য, তারা তাহলে এখানে যোগ্য টিকচিহ্ন মারে আপনাকে অ্যাপ্রুভাল করবে। ঠিক আছে? তো এই মূলত হচ্ছে প্রসেস। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে প্রোভাইড করলাম কিভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারী যাচাইকরণ ফর্ম ফিল আপ করবেন। একদম নির্ভুলভাবে ফিল আপ করতে পারবেন, সুস্পষ্টভাবে কিন্তু তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।